দেখি যে 1 ঘন্টা 20 মিনিট। তা আসলে ইচিমুকু তো 1 ঘন্টা 20 মিনিট না, এই ধরেন বড় জোর 7 থেকে 8 মিনিটে যেটুকু বুঝাইছি ওইটুকু 7 থেকে 8 মিনিটে কি জিনিস বুঝাইছি, মানে কোনটা সাপোর্ট রেজিস্ট্যান্স আর ইচিমুকের বিভিন্ন কম্পোনেন্ট। আর আমরা যেটা আমাদের যেটা উদ্দেশ্য, যে আমরা শুধু এই একটা ঘটনা ঘটলে বাই দিব, কোনো লস নেই। এবং সেটা হলো 3টা পয়েন্ট এক হতে হবে। 3টা পয়েন্ট মানে ল্যাগিং স্প্যান ব্রেকআউট, প্রাইস ব্রেকআউট অ্যান্ড কুমোগিরিং বা কুমো টুইস্ট। ব্যাস এইটুক হলেই আমাদের, এই জিনিসটাই শুধু শিখাইছি। এটার জন্য আমার মনে হয় যে প্রিসাইজলি যদি আমি জিনিসটা বলতাম বা আলোচনা করতাম তাহলে 3 থেকে 4 মিনিট লাগতো, কিন্তু একটু বুঝাইতে হয়েছে এই জন্য একটু বেশি সময় লাগছে। 2টা এক্সাম্পল দিছি এবং দেখানো হয়েছে, এবং 2টা এক্সাম্পলই ছিল র্যান্ডম। আজকে এই জন্যে আমি একটা ইউটিউবে একটা ভিডিও দিছি। সেই ভিডিওটা বেক্সিমকো ফার্মা নিয়ে। তো বেক্সিমকো ফার্মা নিয়ে, এবং এটা রিয়েলি উঠতেছে, এবং সে হয়তো 4-5 দিন পরে আবার কারেকশন হবে। এটা আমি এই ইচিমুকুর উপর ভিত্তি করেই দিছি, ইচিমুকু দিয়েই দিছি আর কি। এটা ওটা আমার এর আগের একটা হারমোনিক প্যাটার্ন অ্যানালাইসিস ছিল। তা সেই অ্যানালাইসিসটা তো আছেই, কিন্তু এটা দিলাম হলো ইচিমুকুর উপর বেস করে এবং নেক্সট মুভমেন্ট পর্যন্ত, মানে পুরাটা না। আসলে ইচিমুকুর একটা ত্রুটি এই, যে ইচিমুকু দিয়ে তার টার্গেট নির্ধারণ করা যাবে না, যেমন আমরা হারমোনিক প্যাটার্ন দিয়ে তার টার্গেট নির্ধারণ করে থাকি। এটা কি চলার পথে আমাদেরকে দেখতে হবে, চলার পথে মানে প্রাইস যখন চলতে থাকবে উঠতে থাকবে, সেই সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোন প্রাইসটা, মানে আজকের প্রাইসের অবস্থাটা কি, এটা কি মানে পড়ে যাওয়ার মতো প্রাইস কিনা। যেমন আমরা কতগুলি জায়গা চিনি, কতগুলি ইন্ডিকেটর চিনি, কতগুলি ক্যান্ডেলস্টিক চিনি, যেগুলার অর্থ হলো সে রিভার্স করবে। হ্যাঁ, যেমন ওভারবট পজিশনে হলো আহ, এই শুটিং স্টার। হুম, ওভারবট পজিশনে শুটিং স্টার, তারপর এনগালফিং বিয়ারিশ, এই ধরনের আছে। আবার বুলিশ, বুলিশ ফিলিপ ইত্যাদি নানান ধরনের ক্যান্ডেল আছে। তো এই ক্যান্ডেল গুলা হয় কিনা এগুলোর দিকে খেয়াল রাখলে পরে আমরা বলতে পারবো যে এইখানেই তার শেষ। তা এইটা হলো ইচিমুকুর আমাদের এই থেকে আমরা জানি যে ইতিমুখ এই ইচিমুখ এই জিনিসটাই শিখালাম আর কি। তার মধ্যে ওটার মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স বের করা যায়, ওখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স বের করা যায়, এবং সেটা দিয়ে আমি বেক্সিম অ্যানালাইসিসটা দিছি যাতে আপনাদের মাঝে একটা উৎসুক থাকে যে ইচিমুকু দিয়ে কিভাবে ট্রেড করা যায়। ইচিমুকু দিয়ে প্রতিটা সুইংয়ে সুইংয়ে ট্রেড করতে হয়। আমি ওইটা কি, আমিও একবার একটা ট্রায়াল দিছিলাম, এটা রিয়েল লাইফ ট্রায়াল। সেটা বেশ কয়েকদিন যাবত আমার প্রফিটও হয়েছিল। একটা ওই ইনভেস্টোপিডিয়া না কোথায় যেন, উম, সেখানে তারা এই কোন শেয়ারটা আমার ঠিক মনে নাই, মনে হয় ইউরো ইউএসডি হবে। সেটারই এই ইচিমুকু বেস্ট ট্রেডিং, তারা যেভাবে বলে সেভাবে ট্রেড করছি। সেভাবে ট্রেড করতে করতে প্রফিট হয়েছে, কখনো আবার লস হয়েছে। এটা এরকম আর কি। তা এটা আমার কাছে, ওইটা আমার কাছে বেশ ভালো লাগে। কারণ কি, আমরা হারমোনিক প্যাটার্নে 2-3টা পয়েন্টে জানি যে এখানে এখানে কালেকশন হবে, কিন্তু অনেক সময় সেই পয়েন্টগুলো ছাড়া, যেমন 61.8%, 100%, হ্যাঁ, এই ধরনের কিছু কিছু জায়গা আছে। কিন্তু তাছাড়াও কিছু জায়গা আছে যেগুলো আমরা ওই 5 দিয়ে ঠিক বুঝবো না, সেই রকম কিছু জায়গা থাকে। সেই জায়গাগুলোও আমরা ইচিমুকুতে ধরতে পারি। আচ্ছা, ওকে, এখন আমি একটু ডিএস ইন্ডেক্সটা দেখাই, তারপরে আপনাদের কোয়েরি গুলা একটু দেখবো আর কি। আমি ডিএসসি এক্স, আচ্ছা এখানে আমার ইচিমুকু দেওয়াই আছে, ইচিমুকু এখানে দরকার নাই আপাতত। আচ্ছা, দেখেন, আমি অবশ্য চুপচাপই ছিলাম। আমি, আপনারা অনেকে দেখি যে অ্যানালাইসিস দিছে, এই আমার অ্যানালাইসিসটা ছিল এটা,
886% পর্যন্ত। এইটা হলো ওনার অ্যানালাইসিস এই পর্যন্ত। কিন্তু আমার অ্যানালাইসিসটা এই পর্যন্ত না, আমার অ্যানালাইসিসটা হলো 886 পর্যন্ত। কারণ এই পর্যন্ত নামলে আমার এইটা নামার এইটা নামার অবশ্য একটা কারণও আছে। সেই কারণটা হলো যে এখানে একটা মানে লাস্ট সাপোর্ট, এটা লাস্ট সাপোর্ট। আমি লাস্ট সাপোর্টের অনেক আগেই দেখাই রাখছি যে এটা লাস্ট সাপোর্ট, কিন্তু এই জায়গাটা আসবে, এটা হলে তো অনেক প্যানিক হয়ে যাবে market। তার কিন্তু প্যানিক হোক না হোক, আমার যেটা বাস্তব সেই জিনিসটা ধরতে হবে। আমি এখানে দুইটা অ্যানালাইসিস এটার মধ্যে দিচ্ছি। আজকের মার্কেট অ্যানালাইসিসটা একটু দেখেন, তাহলে দেখবেন, বুঝতে পারবেন আমি কিভাবে অ্যানালাইসিস দিচ্ছি। একটা হলো এটা একটা এবিসিডি প্যাটার্ন। হ্যাঁ, এবিসিডি প্যাটার্ন হলে তার হলো এই লেন, এই এই লেনটা এর এ বি হয়ে গেল, এইবার সিডি হবে। এই লেনটা হবে এইখানে, এই হলো সিডি। আচ্ছা, আরেকটু নিচে নামবে। দেখি। হ্যাঁ, এবার এবার একটু খুব বেশি, 5 পয়সা এত বেশি নিচে নেমে গেছে। আচ্ছা, এখন এটা ব্যাড প্যাটার্ন ধরছি, আমি এর বেশি দিতে যাচ্ছি না, কারণ এই জায়গাটার জন্য সে অল ব্যাড বা ক্র্যাব হওয়ার সম্ভাবনাটা আমার কাছে কম মনে হয়। কারণ এটা যদি পিওরলি 38% বা পিওরলি বা তার বেশি অথবা 50% হইতো, তাহলে তিনটা প্যাটার্নের উপরে আমার একটা ঝোঁক থাকতো, কিন্তু সেটা না হয়। এটা কিন্তু 38% না। এই জায়গাটা 38%-এর কম। সুতরাং আমি এই কম হওয়ার জন্য আমি আর বেশি নিচে নামতে গেলাম না। কারণ নাম আমার তো আর নামলে অসুবিধা নাই, মার্কেটের জায়গায় যাবে। আমি এইখান থেকে, এই হলো এইখান থেকে 886, হ্যাঁ। আচ্ছা, 886 হলে 6 7, মানে 886 হলো ক্রাবের, আহ ওকে। আচ্ছা, একটু কম হয়ে গেছে। আবার ওখানে আবার একটু বেশি হয়ে গেছে, আমি যেটা ইউটিউবে দিছি সেটা আবার একটু বেশি হয়ে গেছে। সেখানে আবার টার্গেটটা একটু নিচে নেমে গেছে, এখানে এটা একটু উপরে। 4949 আমার এইখানে, 4949 ঠিকই আছে, কিন্তু এই জিনিসটা এটা একটু নিচে নামার কথা ছিল। যাই হোক, এতটুকু পর্যন্ত আমার, কারণ এর বেশি নিচে নামার সম্ভাবনা আমার কাছে মনে হয় না। কারণ এইটা যদি এইখানে 38%-এ নামতো, অর্থাৎ 5208-এ নামতো, তাহলে পরে বুঝতাম যে সে তিনটা প্যাটার্নের জন্য উপযুক্ত। তিনটা প্যাটার্ন মানে এই ব্যাট, অল ব্যাট আর ক্র্যাপ। কিন্তু এখানে সে তিনটা প্যাটার্নের, এটা যেহেতু কম, সেহেতু এই দিকটা একটু কমই নেওয়ার কথা। এই ডি পয়েন্টটা বেশি দূর না নামারই কথা। যাই হোক, এখন কালকে মার্কেট মনে হয় সম্ভবত খারাপ থাকবে। যাই হোক, আহ, এখন আচ্ছা, তা এটা আমার মার্কেট অ্যানালাইসিস, এটা এই পর্যন্ত থাকুক। এখন দেখি আপনাদের কারো, দেখি কি কি দিছেন। ফার্মা 8, টিএসএসএল। আচ্ছা, আমি অনেকদিন পরে ইচিমুকু দিয়ে বহুদিন অ্যানালাইসিস করি না, তো আজকে কিছু অ্যানালাইসিস করলাম। একটু ঝালাই করে নিলাম। আমার আগে এক সময় ইচিমুকু ব্যবহার করছি, এই সেই জন্যে আজকে একটা অ্যানালাইসিস ইচিমুকুতে দিছি, দিয়ে এবং আমার কাছে এখন মানে যখন যেটা ধরি মনে হয় যেন এইটার থেকে ভালো আর কিছু নাই, এটাই সেরা। আচ্ছা, ফার্মা এইডের চাচ্ছেন তো, ফার্মা এইডের বটম লেভেলটা ঠিক রাখছে, কিন্তু এটা বঙ্গজের মতো বটম, মানে টপ গুলা একটা থেকে একটা নিচে। ইয়াতে বঙ্গজেও খুব হালকা একটা থেকে একটা নিচে ছিল, এইখানেও বটম গুলাও একটা থেকে অল্প অল্প নিচে, কিন্তু
বঙ্গজ বটম গুলা হালকা হালকা নিচে, সামান্য সামান্য নিচে। ফলে সে যে নেগেটিভ, এটা আমি নিজেও স্বীকার করতে চাইনি। বিশ্বাস, যুক্তিতে বিশ্বাস করলেও মানে বায়াসনেসের কারণে স্বীকার করতে চাইনি, কারণ শেয়ার করে গেলে তো। আচ্ছা, এখন তাহলে এবারে সে কি আরো নিচে যাবে? এখন কত এখানে, বাবা, 599। মাই গড, 1 উইক। দেখি এখান থেকে অ্যাডজাস্টেড, আনঅ্যাডজাস্টেড এর মধ্যে আসে। এখন দেখি এর বটম যদি এইটা হয়, 61.8। যতদূর সম্ভব এটা ব্রেক করবে না। এটা ব্রেক করবে না, এটা 61.8। সুতরাং এই জায়গাটা হলো একটা সাপোর্ট, কিন্তু তারপরে যখন একটু ব্রেক করছে, আবার এই যে আজকে দেখতেছি একটু ব্রেক, তারপরে এইখানে ওয়ান ডেতে, আচ্ছা ওয়ান ডেতে হলো এটা ডাউন, এটা অবস্থা হলো রেকর্ডেড 5 ডিসেম্বর। হুম আর ডিভিডেন্ড ডিক্লারেশন করছে কবে? ইপিএস 19, ক্যাশ 25%, ভালো তো দিছে। কিন্তু 900 টাকা 600 টাকা শেয়ারে, এই জন্য পাবলিক পছন্দ করেনি। ডিক্লারেশন 7ই নভেম্বর। আচ্ছা, তারপরে তো সে এই ডিক্লারেশন পাবলিকের পছন্দ হয়নি, সুতরাং এটা তো ডাউন দেখতেছি। তবে একটা জিনিস কি আপনাদেরকে বলছি, আগেও আলাপ করি, যে রেকর্ডেড না গেলে আসলে এর অ্যাডজাস্টমেন্টটা হিসাব করা যায়, কিন্তু আমার সেই হিসাবটা একটা বড় প্রবন্ধের মতো। হ্যাঁ, কত টাকা মাইনাস করতে হবে, কত যোগ করতে হবে, এটা আমার মুখস্থ নেই। কিন্তু এটা আমি আমাদের এই গ্রুপেরই কাউকে দিছি, খুঁজে বের করে দিলাম। দেওয়ার পরে আর আমি আর সেটা কারে দিলাম, তার ইনবক্স থেকেও আমি নিতে পারতাম, কিন্তু সেটা আমি এখন সে হিসাব করে বলতে পারতেছি না যে কই নামবে। হ্যাঁ, আমি এটা দেখে খুঁজবো। আমার কাছে আছে, এটা একটা হিসাব আছে যে এই হিসাবে তার অ্যাডজাস্টমেন্টটা এটা হইতে পারে। তো এখন রেকর্ডেড না গেলে সে অ্যাডজাস্টমেন্টও হবে না। আর আমিও রেকর্ডেড 5 তারিখ, সুতরাং এর আগে অ্যানালিসিস দিয়ে কিছু বলতে পারবো না। তবে এখন পর্যন্ত যেটা দেখতেছি, এখানে গ্যাপ দিয়ে নামছে। সুতরাং গ্যাপটা, এই যে এখানেও গ্যাপ, এখানেও গ্যাপ। আচ্ছা, সুতরাং এটা একটা ভালো রেজিস্ট্যান্স, এটাও একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, তা আমার আর এইখানে তো ডাউন। হুম তেমন এটা বলা সম্ভব হচ্ছে না আমার কাছে, সরি। স্যার আজকের ক্যান্ডেল তো বিয়ারিশ এনগালফিং, তাই না স্যার? আর এটা, জি হ্যাঁ স্যার। এটা 42 হলেও 42 একটা বিষয় আছে, 42 এনগালফিং। এখন আমি পারতেছি না কেন এটা, যে ওভারসোল্ড এরিয়াতে হইলে, এনগালফিং হইলে তো ভালো, সেটা হবে কি, সে পরের দিন আপ হবে। কিন্তু এইটা এমন একটা মানে ওভারসোল্ড এরিয়াতে সে মাথাটা, যেমন এই যে এইটা, এইটা তো বিশাল রকমের একটা বিয়ারিশ ক্যান্ডেল, তাই না? কিন্তু পরের জি দিন স্যার। সে উপরে উঠছে না, এটা তার কারণ হলো যে সে যেহেতু ওভারসোল্ড এরিয়াতে আছে, আর তো যাওয়ার জায়গা নেই, সে এখন কি জি স্যার। করবে? তো এইখানেও আর তো যাওয়ার যদি জায়গা আছে কিনা, আমি তো এই জিনিসটা, কারণ কি আরএসআই এখনো তার 30 লেভেলে লাগেনি। হুম আর এখান থেকে যদি উঠার ইচ্ছা থাকে, তাহলে এইটা লো, তার থেকে হায়ার লো, লো তার থেকে হায়ার লো, সুতরাং এইটা একটু হাই আছে। সুতরাং এখন কোনটা যে এটা সাপোর্ট, এটাও বোঝা যাচ্ছে না, বুঝতে পারতেছি না। তা যার জন্য আমি এখানে ঠিক বলতে পারবো না যে পড়বে বা উঠবে, কোনোটাই বলা যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ। না, হে আবার ওদিন পছন্দ করে না। হ্যাঁ? মানে অন্য মিস্ত্রি আছে না, টুক টুক এগিন পছন্দ করে। ওই আবাসিকেরও মাঝে মাঝে আমাদের। আরে এরা কারা?
এই জন্য ওই আপনি আনার আগে আবার আমার দিয়েছে তো মাম্মু ওয়াটার সেল লাগলে ওয়াটার সেল পাল্টে দিবে, পরে আপনারা দেখতে চান আর সমস্যা নেই। জয়নাল আবেদিন সাহেব, কারা? মিস্টার জয়নাল আবেদিন। আচ্ছা, এই আপনারা এখানে হলো পার্টিসিপেন্ট। ওয়ালাইকুম স্যার, আমি খেয়াল করিনি স্যার। হ্যাঁ। আচ্ছা, আমি সব মিউট করে রাখি, আপনারা যার ওপেন করার দরকার আনমিউট করে নিয়ে আনমিউট করে কথা বলুন। অনেক সময় অটোমেটিক আনমিউট হয়ে যায়, কথা জোরে বললে ও মনে করে যে এটা আমার অটো জুম, এটার অটো অন করে দেয়। আচ্ছা, তারপরে নেক্সট আছে হচ্ছে ডিএসএসএল, ডিএসএস এল। তো সব এগুলো দিয়ে দাও আমার, এখন কিছুই করতে পারবো না, উত্তর দিতে পারবো না। ডিক্লারেশন এত, রেকর্ড ডেট 19শে ডিসেম্বর। তা এ তো উঠতে শুরু করছে, কিন্তু এখন যদি আমি টেকনিক্যালি এর অ্যান্সারটা দেই, তাহলে পরে এইটা হলো ফ্ল্যাগ। আচ্ছা, এইটা ফ্ল্যাগ, আর সুতরাং এই লেন্থটা সে এখানে যাবে। হ্যাঁ, এটা বুলিশ বোঝা যাচ্ছে, কিন্তু এর তো রেকর্ড ডেট, আচ্ছা ভলিউম হয়তো ধীরে ধীরে বাড়তেছে। এখন বাড়ার সময়ও রুলস, ও এটা তো অনেক ভলিউম, এটা অনেক ভলিউম আছে। আচ্ছা, ভলিউম হয়েছে, আবার দিনের মধ্যে খেয়েও গেছে, খেয়ে গেছে দিনের মধ্যে। তারপরে আচ্ছা, স্যার এইটা, ডিভিডেন্ড ঘোষণা করছে স্যার। হ্যাঁ ডিভিডেন্ড তো দিছে। এই যে ইউপিএস 12 পয়সা, আর ন্যাব 18 টাকা আছে আগের থেকেই, আর ক্যাশ ডিভিডেন্ড 1%, মানে নামকে আসতে দিছে আর কি। যাই হোক, যাই দিছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এইটার অর্থাৎ কিনা এই সময়ের মধ্যে রেকর্ড রেটে খুব বেশি যে একটা যায় তা না, তার এখন এতটুক জায়গায় সে যাইতে পারে, এই এইখান থেকে এতটুকু জায়গায় সে যাইতে পারে। আর দ্বিতীয় কথা হলো, সে একবার এই যে রেজিস্ট্যান্সটা আটকে গেছে, সুতরাং রেজিস্ট্যান্সটা ব্রেক করার সাপেক্ষে সে এতটুকু জায়গা যাইতে পারে 19 তারিখের মধ্যে। তারপরে কি হবে, এটা তার সম্ভাবনা, এই এতটুকু। আচ্ছা, অর্থাৎ কিনা 10 টাকা, 10 টাকা 50 পয়সা, রাইট। আচ্ছা, নেক্সট দেখি। এই স্যার টেক্সটটা তো দেখলাম ভালো করছে, আমি কয়েকবার করে এটা অ্যানালাইসিস করতে গেলাম, তা কোথায় যেন একটু বাধা পেলাম, মানে একটু সময় বেশি লাগবে মনে করে, আর এইটার মধ্যে অ্যানালাইসিস করি নাই আজকে এটার। হ্যাঁ, এই স্যার টেক্সট, এটা হলো 28শে নভেম্বর গত বছর। আর এখন কি নিউজ আসছে কোনো? 14ই জুলাই, এখনো ডিক্লারেশনের নিউজ আসেনি, নেক্সট ডিক্লারেশন। হ্যাঁ, সুতরাং এটা ওই ডিক্লারেশনকে সামনে রেখে যেহেতু বাড়তেছে, তা এটা তো একটা স্ট্রং রেজিস্ট্যান্স। আর ইচিমোকু রেজিস্ট্যান্স হলো, এইটা একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ কিনা 30-30 টাকা একটা রেজিস্ট্যান্স। সেকেন্ড হলো তার 35 টাকায় রেজিস্ট্যান্স, আর হলো 39 টাকায় রেজিস্ট্যান্স। আর এইটা হলো, এইটা ভেদ করতে পারবে কিনা এটা নির্ভর করতেছে। আরএসআই তো আরএসআই 50 লাইন তো ব্রেক করছে, সুতরাং বুলিশই বলতে হবে। আর এখন আবার তো এখন নিউজও আসে নাই, তবে কবে যে এর ডিক্লারেশনটা আসবে, 2024 সালের একবার দিয়ে দিছে।
এখানে এসে দিছে। ওকে, এখানে দিছে। এইবার একবার ডিক্লারেশন বাই রিজিএম ডেটা তো ক্যাশ ডিভিডেন্ড 5% ইপিএস 54। আচ্ছা, এবার এটা তো আসে নাই। তো এই হলো এটা। এটা তো একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, সুতরাং এই রেজিস্ট্যান্স আমি তো বলি যে এটার নিচে 9 ইঞ্চি, 22 ইঞ্চি। তারপরেও আমরা তো এই ট্রেড করবো। আমি যেমন বেক্সিমকো তো এখনো নিচেই আছে। হ্যাঁ, বেক্সিমকো না, হ্যাঁ বেক্সিমকো ফার্মা। আরেকটা যেন কি দিচ্ছে। আচ্ছা, এই একটা রেজিস্ট্যান্স, ওকে। আর এইখানে একটা রেজিস্ট্যান্স হলো 31 টাকা, আর 35 টাকা, 39 টাকা। এতটুকু পর্যন্ত, এই পর্যন্ত আসতে পারবে না মনে হচ্ছে আমার কাছে। এত, আরেকটা হলো 44 টাকা। এই হলো তার রেজিস্ট্যান্স। সুতরাং এইভাবেই দেখতে হবে এখন। সে তো বুলিশ, যেহেতু সে তো উপরে যাবে। এটুকু তার রেজিস্ট্যান্স। ওকে। ওয়ালাইকুম আসসালাম, মিস্টার শাকিল। র্যাক সিরামিক। হ্যাঁ, তবে এই শেয়ারটার আমার যেটা মনে হচ্ছে, এই শেয়ারটার প্যাটার্ন খুবই চমৎকার। আর এটার আগের ক্যান্ডেলটা, হ্যাঁ আগের ক্যান্ডেলটাও হ্যামার, এটা বুলিশ। এটা বলতে পারেন যে একটা খুব সুন্দর একটা রিভার্সাল। RSI 53। হ্যাঁ, তা সেই হিসাবে এইটা মনে হয় উঠতে পারে। এটার রেজিস্ট্যান্সটা, এটা হলো ফেব্রুয়ারি মাসে দেয়, এটা ডিক্লারেশন মাসে দেখছেন আমি। আচ্ছা, আর আগের মাসে কি মাসে আসছে, আগের বছর? আগের বছরও ফেব্রুয়ারিতেই আসছে। তো এবারও ওইটা সামনে রেখেই বাড়তেছে, সুতরাং তার সামনে যথেষ্ট সময় আছে। এটা ভেঙে উঠবে। এখন কিভাবে উঠবে সেটা একটু ব্যাখ্যা করি। যে এইখান থেকে এটা একটা বুলিশ ফরমেশন, এটা বোঝা যাচ্ছে। বুলিশ ফরমেশন, এবং সেই হিসাবে তার রেজিস্ট্যান্স এই একটা। আচ্ছা, মেবি এইখান থেকে একবার করতে পারে, অথবা না, এইটা রেজিস্ট্যান্স, এই যে এইটা, অর্থাৎ 25 টাকা। 25 টাকা একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এই বরাবর উঠলে কারেকশন হতে পারে, কারেকশন হয়ে আবার এর মাথায় নামবে এইখান থেকে, অর্থাৎ কিনা সে আবার মাউস বরাবর নামবে এইখান থেকে, আবার সেটা ব্রেক করে তার রেজিস্ট্যান্স এইখানে, হ্যাঁ, আবার এইখান পর্যন্ত, মানে এই রিকারেশন। দেখ, প্যাটার্ন যেহেতু একটা আছে, এটার 127% আমরা ধরে নিতে পারি। যেহেতু ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট সামনে রেখে যাত্রা শুরু করছে, সুতরাং তার যাওয়ার একটা সম্ভাবনা আছে। বেশ, কারণ এখনো ফেব্রুয়ারি মাস আসতে বেশ দেরি। আমরা 1 মাস, ডিসেম্বর, জানুয়ারি, 2 মাস বাকি। এর মধ্যে হয়তো সেইটা ব্রেক করে ফেলতে পারে। আচ্ছা, এই হলো তার ইয়ে অ্যানালাইসিস। র্যাক সিরামিক, BSC, ITC, BSC। পারে নাই, এটা ব্রেক করে পারে নাই, যেতে পারে নাই। আচ্ছা, এখন মনে হয় অচিরেই যাবে। আমি ইচিমোকুটারে আউট করে দিই, দিয়ে বোলিঙ্গার ব্যান্ড কি বলে, বোলিঙ্গার ব্যান্ড এই রেজিস্ট্যান্সটাকে সে পার নিতে পারতেছে না। এবং পা না পারলে আবার ওর মাথাটা হলো আহ এই কি বলে এটাকে, সলিতা, উইক আছে।
সুতরাং এখানেই সে একটা কি বলে এটা এটা কবে দিচ্ছে দেখুন, সেল ক্লাইম্যাক্স তৈরি করছে। সুতরাং এখানে সেল যদি করতে যায় তাহলে তো এটা অনেক ডাউনে চলে যাবে। 24শে নভেম্বর ডিক্লারেশন হলো 33, 31শে অক্টোবর, আর এখানে হলো 101 টাকা 70 পয়সা। ন্যাপ ন্যাপ তো অনেক বেশি দিচ্ছি। ওকে, এটা ও, আসলে এটা হলো তার রেজিস্ট্যান্স, আর এই জায়গাটা হলো 38%। সো আমার যেটা মনে হচ্ছে সে কোথাও একটা নামবে আর কি, কোনো একটা জায়গায়। হুম, অ্যাটলিস্ট এইরকম একটা জায়গায় নামবে এখানে। মানে এটা সুস্থ একটা প্যাটার্ন, এবং সুস্থ মতোই নামবে। সুস্থ নামতে হলে এইখানে এই পর্যন্ত 786 বা এই পর্যন্ত নামতে পারে। তারপরে আবার সে উপরে যাবে। তো সেই ক্ষেত্রে তো টার্গেট দেওয়া আছে, কিন্তু টার্গেট তো বড় কথা না, বড় কথা হলো যে সে নেক্সট নামবে এবং আবার উঠবে। এইটা হলো এরা অ্যানালাইসিস করার সময় বা ট্রেড করার সময় এটা মনে রাখতে হবে। মানে কই নামবে আর নাকি নামার শেষ, সেটা তো বলতে হবে। আমার মনে হয় সে আর একটু নিচে নামতে পারে। এখানে তো সেল ক্লাইম্যাক্স একটা, সেল ক্লাইম্যাক্স থাকলে তো সে তো নিচে নামবেই। অর্থাৎ দাও দাও বা সেল দাও সেল দাও, এই আর কি। হ্যাঁ, আর আসলে বল। স্যার এটা যেহেতু টার্গেট দেওয়া আছে স্যার, ওই যে 1.27 সম্ভবত একদিন বলছিলেন যে এটা 200 টাকার মতো যাইতে পারে। হুম। তো স্যার এটা, এই যে এখন দেখাইলেন যে এটা সেল ক্লাইম্যাক্স 68 থেকে 70 এই রেঞ্জে আসলে কি স্যার এটাতে এন্ট্রি নেওয়া যায় কিনা, একটু যদি সাজেশন না, দিতেন। এইটার এইখানে তো হলো রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্সটার থেকে সে খুব বেশি একটা নামবে না, কারণ এটা হলো একটা বড় ধরনের একটা রিভার্সাল ক্যান্ডেল। অর্থাৎ বোলিঙ্গার ব্যান্ডে সাপোর্টে আসবে, আসতে পারে কোনো রকমে। মানে এই জায়গাটারে সে মানে কি বলে এটারে, লো প্রাইস রেজিস্ট করছে, মানে সে নিচে থাকবে না। তো ওই দিন সে এই পর্যন্ত নামছিল একবারে, নেমে আবার উঠে গেছে সঙ্গে সঙ্গে। এখন এইরকম একটা ক্লাইম্যাক্সটা, এখন এইটার হলো কি বোলিং ব্যান্ডের উপরে উঠতে হবে তার। বোলিং ব্যান্ডের উপরে উঠলে পরে সে উঠে যাবে, তারপরে উঠে যাবে। আর এটা হলো, ও ইতিমধ্যে তো আবার এই যে এটা আবার কবে, বিএসসি তো অনেক আগেই দিছে, এখন আবার এটা দেখাচ্ছে না। রেকর্ড ডেট 24শে নভেম্বর, তো চলে গেছে রেকর্ড ডেট। রেকর্ড ডেট চলে গেছে। ক্যাশ ডিভিডেন্ড 25%। সেটা খুব ভালো ইপিএস। হ্যাঁ, আচ্ছা, এইটা সম্ভবত কিছুটা নামবে, কিন্তু তাই বলে খুব বেশি একটা নামবে না। তবে নামলে এই যে এই জায়গাটা যেমন নামছে, এই জায়গাটা নামছে, নামে আবার উঠে গেছে। তা সুতরাং সে খুব খারাপ অবস্থায় এই 81 টাকার নিচে নামতে পারবে না। তার আগে মানে সেটা হলো কি, মার্কেট যখন একেবারেই খারাপ থাকে তখন তো আর আপনার সাপোর্ট তো সব জায়গায় আছে, এর নিচেও সাপোর্ট আছে। তাই বলি এখানে সে যাবে, এখানে যাবে না। আমাদের নিকটবর্তী সাপোর্ট, যেখানে সে আচরণ করতেছে এই সাপোর্ট সে যাবো না, যাবো না আচরণ, সেটাই আমাদের টার্গেট, বটম টার্গেট। আর উপরেও ওই ওই টপটা, ওই টপটাই আমাদের টার্গেট। মানে রেজিস্ট্যান্স আমাদের টার্গেট, যেখানে গেলে সে দুর্বল হয়ে পড়বে। এরকম একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ একই জায়গায় আমাদের এই ইয়ে থাকতে হবে, মানে ওভারসোল্ড, ওরা ওভারবট এরিয়া আর কি। এরকম একটা কিছু থাকতে হবে। এখন এইখানে তো ক্রসও করছে, আবার এখানে ওঠার চেষ্টা করতেছে, আবার এখান থেকে দুর্বল হয়ে পড়ে কিনা এখনো সে ব্যাপারে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটা তো আমার কাছে মনে হয়েছে দেখেন 3টা দিনে সে একই ধরনের দর্জি ক্যান্ডেল করছে, মাথা নাই।
হ্যাঁ, এই ধরনের একটা লজিক এন্ট্রি, তিনটা দিন। সুতরাং এইটার যদিও এমন হয়, যদি ধরেন কালকে মার্কেটটা অনেকখানি পড়লো, তাহলে কি হবে? সে তো উঠতে পারবে না, মানে সেটার ওই অ্যাকশন তো এখানেও আসবে। মানে এই রকমের মার্কেট যে আর যে 2 দিন বা 3 দিন পড়বে, তার মধ্যে এই খুব একটা বেশি পড়বে না, সামান্য। কিন্তু আসলে টোটালি তার এই টার্গেট অনেক হাই আছে, এবং সেখানে সে যাবে আশা করা যায়, ইনশাল্লাহ। স্যার আমরা যদি এন্ট্রি নিতে চাই, আমরা কোন পয়েন্টে এন্ট্রি নিলে বেস্ট হবে? এই যে এটার উপরে উঠলেন, এই যে এখানে মিড বোলিং এর ব্যান্ড আছে না, মিড স্যার, বোলিং এর ব্যান্ডের উপরে। আর আমি দেখি একটু স্পষ্ট করে দিই, বোলিং এর ব্যান্ড, ইচিমুকোতে আসি। ও, ইচিমোকু হিসাবে, ইচিমোকু এটা তো বাইরে বেড়ে গেছে। সে বুলিশ একটা কন্ডিশন শুধু সাপোর্ট করেনি, এই কন্ডিশনটা নিচে। সুতরাং আপনার আসলে সেফ এন্ট্রি এই দাগের উপরে, কোমর উপরে সেফ এন্ট্রি এখন। কিন্তু তাই বলে কি এখানে আমরা এন্ট্রি দেইনি? এখানে তো আমরা এন্ট্রি দিছি। আমি যে ভ্যাকসিন করে অ্যানালিসিস দিছি তার বলছি এইখানে তাও কুমোতে দিছি, এই কুমোতেই দিছি। কুমোতে আমি গতদিন বলছিলাম যে এর নিচে এন্ট্রি দেওয়া যাবে না, তাই না? কিন্তু এইখানে যদি আমরা প্রফিট নেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের থাকে, তাহলে আমরা এর নিচে এন্ট্রি দিব না কেন? এখানে দিব, এই জায়গাটা নিব। আর যদি বটম লেভেলে হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার হয়, তাহলে আমরা জানি যে এটা তার আরেকটা হেড, সেই হিসেবে আরেকটা শোল্ডার, সুতরাং সে যাবে। এটা আপনি যদি হিসাব করেন, এটা একটা হেড অ্যান্ড শোল্ডারের এই কাঁধ, সুতরাং এটা বলবে। তবে এই মুহূর্তের কথা হলো, সে মানে তিন এই 66% বুলিশ, 1% বিয়ারিশ, অর্থাৎ এটা উপরে উঠলে পরে সোনায় সোহাগা, এটা একদম টপ পর্যন্ত যাবে। টার্গেট যেখানে হয় সেখানে যাবে। আচ্ছা, কোথায় ছিলাম এবার? ওকে, ওকে। আইটিসি, আজকে ডেল্টা ব্র্যাকেরও অ্যানালাইসিস দিতে চাচ্ছিলাম, তো দেখলাম যে এইগুলো আগে একবার দিছি, আবার দিয়ে লাভ নেই। দিয়ে লাভ নেই মানে কি, আপনার দেখতেন আর কি। আচ্ছা, এখন আর কি চাইলাম, কি আর দিল কি? আইটিসি, আইটিসি তো দিব, তা ওইখানে আসলো কেন? আইটিসি, আইটিসি, এই যে আইটিসি একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, কিন্তু হলে কি হবে? এটা কি রেকর্ড? হ্যাঁ, রেকর্ড চলে গেছে। সুতরাং এইটার আমি ম্যাকডি দেখে বলবো যে এইটা, হ্যাঁ, এটা একটা বাই দেওয়ার মতো পজিশনে আছে। আইটিসি রেকর্ডেড পার হয়ে গেছে। এই একটা, এই শোল্ডার, এই হলো আচ্ছা একটা হেড অ্যান্ড শোল্ডার, অনেকদিন পাই না, আজকে একটু পাইলাম যখন, এটা একটা আইকানি। আচ্ছা, এই হলো আইটিসি। সুতরাং শর্ট টার্মে এই লেনটা উঠবে। আইটিসির একটা দিয়েছিলাম, লোয়ার টার্গেট দিয়েছিলাম, সে লোয়ার টার্গেট পর্যন্ত যাইতে পারে আইটিসি, কিন্তু
যেটা তার ভাই একটা ওই কেডিএসটা একটু দেখবেন, ওটা সম্ভবত হেন্ডেলসনটা করছে আর কি। এইটা এতটুকু এতটুকু হলে এর 127%। আচ্ছা। এই একই রকম প্যাটার্ন করে কেডিএস এও আছে। হুম, এইটা হলো এটুকু। আর আমাদের ইসিমোকে কি বলে, ইসিমোকো এটা পার হলে উঠে যাবে, এখানে পার হইতে হবে। পার হলে এখানে ল্যাগিং স্প্যান, এই পর্যন্ত ল্যাগিং স্প্যান কাট করতে হবে। আচ্ছা, ওকে। হুম। আপনি কোনটার কথা বলতেছিলেন? যে কেডিএসটা সম্ভবত এরকম একটা প্যাটার্ন হয়েছে আর কি। কেডিএস এ এক সময় একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলের আমি প্রফিট নিছিলাম। সেই চ্যানেলটা সুন্দর ছিল। ও, প্যাটার্ন হয়েছে এটা ঠিকই। এটার নির্ভর করতেছে, কারণ প্রায় ক্ষেত্রে দেখা যায় যে এই ল্যাগিং স্পেনটা এখানে লেগে আবার চলে আসছে। সুতরাং সে তো এইখান দিয়ে বের হবে না, বের হবে এই রেলের মধ্যে দিয়ে। তার মানে এতদিন সে উঠার তো সমস্ত সব দিক দিয়েই তো ভেরি গুড, কিন্তু ব্যাপারটা হলো ডেট, রেকর্ড ডেট 14। এজিএমের কথা বাদ দেন, এজিএম তো ব্যাপার না। আচ্ছা, 14 তার হেড অ্যান্ড শোল্ডার হিসেবে তার এত দূর। হ্যাঁ, এরকম একটা, এটাই তার জন্য একটা রেজিস্ট্যান্স এখানে, এই জায়গাটা। এটা হলো 42 টাকা 70 পয়সা পর্যন্ত আসতে পারে হেড হেড অ্যান্ড শোল্ডার। আমি এই রেজিস্ট্যান্স দিকে বললাম আর কি। আমি এই যে যেটা নিয়ম সেই অনুযায়ী বলিনি। নিয়ম হলো এই লেনটা আমার যোগ করে দিতে হবে এইখানে, যেখানে ব্রেক করবে। এখনো তো ব্রেকই করে নাই, তার জন্য আমি কেন, তবে যেহেতু এটা একটা সুন্দর প্যাটার্ন হয়েছে সেই হিসাবে অ্যানালাইসিস হিসাবে কোথায় যেন দিলাম, এই যে এইখানে এরকম একটা জায়গায় আসবে। ওকে, দিয়েছে। এইটা হলো ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ডিবিএইচ। ঢাকা ব্যাংকটা অল্পের জন্য ব্রেক করেনি, কুমো ব্রেক করেনি, অপেক্ষা করেন। কুমোটা ব্রেক করলে বাই, অথবা এখন বাই দেওয়া যায় কিনা এইটা দেখি। বাই স্যার দেওয়া কোনটা, যায়। এটা হলো ডিবিএইচ না ঢাকা ব্যাংক, কোনটার কথা বললেন স্যার? ডিবিএস, ডিবিএস, এটা তো ডিবিএসই দেখতেছে। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? জি স্যার, জি স্যার, না স্যার ঢাকা ব্যাংক বলে ফেলছিলেন, এজন্য জিজ্ঞাসা করলাম। ও, হ্যাঁ, না এটা ডিবিএস, ডিবিএস এর এটা ঠিকই আছে। এটা এর থেকে একটু উপরে। এটা হলো এই প্যাটার্নের টার্গেট, তারপরের কথা আলাদা। তার মানে এই পর্যন্ত হলো এই এই রেজিস্ট্যান্সটা হলো তার প্যাটার্নের টার্গেট। এখানে যে প্যাটার্নটা আছে সম্ভবত এটা গাঁটরি প্যাটার্ন আছে, গাঁটরি প্যাটার্ন হিসেবে চলে। স্যার বিডি কমটা একটু দেখেন। এখানে এখানে দিছেন? জি স্যার দিছি, বিডি কম। না, বিডি কম দেখতেছি না তো। বিডি কম দিছেন অনেক নিচে, নিচে দিলে কেমনে চলবে? স্যার এটা এখন কি বাই দেওয়া যায় এটা ডিবিএস? আহ আচ্ছা, বাই দেওয়ার তো বলবো যায় এবং যায় না, এই ধরনের কথা তো বলিও না। আর যদি স্যার ধরেন, ওই যে ব্রেক, মানে অল্পের জন্য ব্রেক করে না, এই কারণে ওয়েট করতেছি স্যার। হ্যাঁ, এইটা অল্পের জন্য এটা ব্রেক করে নাই। এই এদিকে ব্রেক করছে, এদিকে ব্রেক করছে, এইটার জন্য অল্পের জন্য ব্রেক করেনি। হ্যাঁ, এটা ব্রেক করলে তো আর কিছু করার থাকবে না, এটা তখন উঠে যাবে।
তবে এখন যে অবস্থাটা, তাতে আমার মনে হয় একদিন কি 2 দিন পরে বাড়ি যাওয়া যায়। 2 দিন পরে কেন বলতেছি, যে মার্কেট তো এখন ইন্ডেক্স, কতগুলি আইটেম আছে যারা ইন্ডেক্সে চালায়, আবার কতগুলি আইটেম ইন্ডেক্সে দেখা দেখি চলে, তাহলে পাবলিক সেন্টিমেন্টের উপর নির্ভর করে। হ্যাঁ, তা সেই হিসাবে এই যে 2 দিন ইন্ডেক্সটা ডাউন হবে, সেই 2 দিনে তো এটা বাড়বে না। হুম, আমি আমি সেইটা বলতেছি আর কি, সেই 2 দিনে তো বাড়বে না। সুতরাং আপনার এই 2টা দিন দেখতে হবে। এই যে এখন যেটা আমি বলবো, যে এই 42 টাকাটাকে আমি রেজিস্ট্যান্স হিসেবে ধরবো, এইটা রেজিস্ট্যান্স ধরবো না আপাতত। কারণ এতদূর উঠলে পারে তার আর কিছু মানে থাকে না, একটা রিটেস্টের ব্যাপারটা এটাই আর কি। এই এই জায়গাটা হলো তার। তো এখনো ওইটা জিনিসটি, যে এখন যদি আজকে যদি বাই দিতে হয় বা কালকে বাই দিতে হয়, তাহলে স্টপ লস ইজ ইকুয়াল টু 39.80, অর্থাৎ এই ক্ষতিটা মেনে নিতে হবে। আর এটার টার্গেট হলো, আমি কিন্তু সব রেজিস্ট্যান্স দেখে দেখে বলতেছি, এই যে এতটুকু, অর্থাৎ কিনা 47.60। এই এখানে তো একটা রেজিস্ট্যান্স, ডাবল রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স। ওকে, এরপরের শেয়ারটা হলো ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংক, ও বাবা, ঢাকা ব্যাংক বহুত নিচে নেমে গেছে। ঢাকা ব্যাংক তো এই সাপোর্ট ভেদ করে চলে আসছে। এটা এটা কি তো- আরো পড়তে পারবে নাকি? না, এখন পড়তে পারে মনে বলে মনে হচ্ছে, পড়তে পারে। ইচিমকু যাক এখানে, এইটা না, এটা ওঠার লক্ষণ নাই, আর একটু পড়তে পারে এইখানে। বটম তাহলে এইখানে, সেই হিসাবে আপনার আরএসআই, যে আর একটু আরএসআই টা আসতে হবে এখন। সে যখন পড়তে শুরুই করছে, তখন আমরা এই ডিস্টেন্সটা ধরতে হবে, মানে তার লোয়ার টার্গেট হিসাবে বটম টার্গেটটা আমি দেখতেছি, কোথায় হইতে পারে বটম টার্গেট। অনেক অনেক, 9 টাকা পর্যন্ত বটম টার্গেট। তাহলে স্যার এই লেভেলে আসতে পারে নাকি? হ্যাঁ, এই লেভেলে আসতে পারে এখানে। তো স্যার, আপাতত সেল দিয়ে দেবো না বেস্ট হবে? আহ তেল দিবেন। আচ্ছা দেখি, ঢাকা ব্যাংক 19শে মে ডিভিডেন্ড টিভিডেন্ড তো দিছে, তার ডিভিডেন্ডের পরবর্তী মানে রেকর্ডেড পাওয়ার পরে তার ডিভিডেন্ড অনুযায়ী বাড়ছে, ডিভিডেন্ড বা ইপিএস অনুযায়ী বাড়ছে, বাড়ার পরে এখন তার কারেকশন হয়ে আবার অনেক জায়গায় আসবে। হ্যাঁ, এটা এটা আসার সম্ভাবনা আছে এই পর্যন্ত। আর এখন যদি প্যাটার্ন হিসেবে দেখি, প্যাটার্ন হিসেবেও একটু প্যাটার্নটা দেখেন তো কোন প্যাটার্নে আছে। প্যাটার্ন 61, এটা হলো 60, এটা এটা হলো দেখবো 61, 786, 786 হলে 127.2%। বিপরীত দিকে হলো তার মুভমেন্ট হবে 127.2%। আচ্ছা, কি হলো? কিসের কারণে?
786 না? ও, এটা উপরে যাবে 127.2%, যদি উপরে যাইতো 127.2%, আমি উল্টা দিকে করছি স্যার এখন। 127% উপর দিয়ে কত হয় উপরে গেলে হয়তো এখন দেখা এই যাচ্ছে না আর কি। মেবি 16 টাকা রাখা হবে হয়তো। আচ্ছা আচ্ছা, স্যার, এখন নিচের দিকে কত? আর নিচের দিকে হলে এটা তো হলো, বেশ অনেক বুঝতে হবে অনেক কিছু। 786, এখানে যাবে 786 হলো বাটারফ্লাই। বাটারফ্লাই আর এটা সাউথ, সাউথ হলো ডাব্লু। ওকে, না এতটুকুই। ম্যাক্সিমাম এখানে এই জায়গাটা একটা 886 আছে, এই যেমন আমি ইন্ডেক্স অ্যানালিসিস করছি 10 টাকা। আচ্ছা, এই 10 টাকা পর্যন্ত আসতে পারে। স্যার এখান থেকে আসলে আবার নতুন প্যাটার্ন যদি হয়, এই তো স্যার। হ্যাঁ, 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 এখান থেকে নতুন প্যাটার্ন যদি হয়। IDLC, না এটা মানে আপওয়ার্ড ডিরেকশনই আছে। এটা ঠিক আছে কি বলতে, কারণ এর বটম গুলো একটা থেকে একটা খুব হালকা, স্লো, স্লোলি উঠতেছে, এইটাই হবে। যাবে না That, এইখানে কি করতে চাচ্ছে আমি তো নিজেই বুঝতেছি না কি করবো। ও, IDLC, ও এখানে তো আইডিএলসি ঠিকই আছে, এটা তো অ্যানালাইসিস যা আছে এটাই। এখন এইটার মধ্যে যে আইডিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স, আইডিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ, ওকে, সানলাইফের, সানলাইফের ইন্স্যুরেন্সটা একটু বেশি দরকার, দেখি তো এটার কি অবস্থা। যাই হোক, সানলাইফ ইন্স্যুরেন্স, ওকে, সে তো আবার এখান থেকে মুভ করতেছে এই জায়গা থেকে। হুম, সেই নিচে নামা বাদ, বাদ দিয়ে দিছে নিচে নামবে না। আচ্ছা, ওকে, কমন ট্রেন্ডিং, কমন ট্রেন্ডিং সানলাইফ ইন্স্যুরেন্স ফ্ল্যাগ। স্যার এটার মধ্যে তো ইচিমোকো দেখলাম সবগুলোই হচ্ছে ফিল আপ করেছে কন্ডিশন গুলো যে দেখলাম। এখানে এই যে আহ, ক্লাউডের উপরে, তারপর ল্যাগিং স্প্যানটা উপরে, মানে এইটা তো এই আহ, এরকম দেখলে কি বুঝবো যে শেয়ারটা খুব ভালো? মানে এই পর্যন্ত তো জীবনও দেখি নাই ইচিমোকো শেখার পরে যে কোনো কিছু সবুজের উপরে আছে, মানে ক্লাউডের উপরে আছে, ল্যাগিং স্প্যানটা আহ, উপরে আছে, এটাই একমাত্র দেখলাম আমি মানে এইমাত্র। মানে হলো, হ্যাঁ, এইটার উপরে আছে এরকম আলহাজ
ছিল, বিসিএসআরই আছে। এটা কি আমি বিসিএসআর না? তখন আচ্ছা, দেখি নাই, আমি আচ্ছা, এটা শেখার পরে সেদিন আপনার ক্লাসটা করার পরে হ্যাঁ, মাত্র দেখলাম যে এটাই। এইটার হলো আমরা যেমন বলি, মানে আমি সেদিন কি বলছি যে কুমোর নিচে বাই দিব না, তাহলে কুমোর উপরে সেল দিব না, তার মানে এখানে বাই দিতে হবে। হ্যাঁ, এখন কি ক্লাউডের ওপরেই আছে একটা হ্যাঁ, প্যাচ, ক্লাউডের উপরে আছে। আচ্ছা, এখন এই, ল্যাগিংটা ওপরে আছে। হ্যাঁ, এখন দেখতে হবে যে এটা তার টার্গেট মিট করছে কিনা। একটা সময় আমরা এর উপরে আমরা কি করব, এর নিচে আমরা সেল দিব শুধু, মানে কুমোর নিচে সেল দিব, আর কুমোর উপরে বাই দিব। তা এটা তো কুমোর উপরে আছে ঠিকই, কিন্তু এমন যদি হয় যে এটাই তার লাস্ট, এরপরে আর সে যাবে না, যদি এমন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে নিচে ও নামবে মনে হচ্ছে তাহলে। এখানে তার এই, দেখে এটারে আমাদের অন্য পদ্ধতিতে দেখতে হবে, অর্থাৎ কিনা তার মানে এটা বাই পজিশনটা অনেক এইটা আগে। এইটা এখনো বাড়ার পথে আছে। এখন এটা বাড়ার পথে আছে, কারণ এই যে মিড বোরিং এর ব্যান্ডে সাপোর্ট নিছে। হ্যাঁ, মিড বোরিং এর ব্যান্ডে সাপোর্ট নিছে। আর এইখানে এটা ডাউন না, এটা মানে মনে হয় রাউন্ড নিচ্ছে আর কি, এইভাবে রাউন্ড নিয়ে উঠবে। এখানেও তাই রাউন্ড নিয়ে উঠবে, এটা আবার উঠবে বোঝা যাচ্ছে, এটা এই শেয়ারটা। এবং কিন্তু এইখানে ইচিমোকুতে কি বাই পয়েন্টটা আগেই চলে গেছে, আরো কয়েকদিন আগেই। মানে আমরা যেটা বাই পয়েন্ট বলছি, তাই না, আমাদের বাই পয়েন্ট আর আসলে অন্য বাই পয়েন্ট আলাদা, একটা বহুত রকমের বাই পয়েন্ট আছে। আমাদের বাই পয়েন্ট হলো কি যে আমরা এই নিচে কোনো সময় বাই দিব না, নিচে বাই দিলে পরে যথেষ্ট সম্ভাবনা যে সে ওই ইচিমোকুতে ধরেন এইটা হলো ইচিমোকু তো। আচ্ছা, এখন এই যে যেমন এটা তো বহুদিন থেকে ঘুরতেছে বাবা, এটা তো অন্য রকমের শেয়ার দেখতেছি। আরে বাবা, একেবারে 17 টাকা থেকে শুরু করছে। আচ্ছা, এটা তো এর নিচে আমরা বাই দিব না, যখন উপরে উঠবে তখন বাই দিব। এর নিচে এর নিচে বাই দিব না, অর্থাৎ কোমর নিচে বাই দিব না, এই কোমর রেজিস্ট্যান্স। আর কোমর উপরে যদি সে থাকে তাহলে কোমর সাপোর্ট। আর এর সবসময় যখন পড়ে যাবে বা উপরে উঠবে দুইটা জায়গা দিয়ে, একটা হলো রেড কোমর দিয়ে উপরে উঠবে, আর গ্রিন কোমর দিয়ে নিচে নিচে নামবে। ও রেয়ারলি রেড কোমর দিয়ে নিচে নামতে পারে, আবার ওঠার সময়ও সে রেয়ারলি গ্রিন কোমর দিয়ে উপরে ওঠে। গ্রিন কোমর দিয়ে সাধারণত সে উপরে ওঠে না, সে উপরে ওঠে রেড কোমর মধ্যে দিয়ে। কারণ রেড কোমরটার রেজিস্ট্যান্স হলো, রেড কোমরই তার রাস্তা তৈরি করে, রেড কোমরকে ওর মধ্যে দিয়ে সে চলে যায়। তা এখন আমাদের এই শেয়ারটা আছে হলো, এটা বাই দেওয়ার মতো একটা জায়গায় আছে। এখন যেটা আছে সেটা একটা বাই, আপনাকে বাই দিতে হলে পরে এটার আগে স্টপ লস বাই করতে হবে। স্টপ লস বাই করার জন্য আমাদের মিড বোরিং এর ব্যান্ড তো, এই জায়গাটা হয়তো একটু সামান্য একটু নিচে, যেখানে বাই দিব তার সামান্য একটু নিচে স্টপ লস বসাতে হবে। হয়তো আগের ক্যান্ডেলের বটম, মানে এর আগের দিনের ক্যান্ডেলের, তার আগের ক্যান্ডেলের বটম হলো এইখানে 61 টাকা 40 পয়সা। স্টপ লস ধরে বাই দিলে সে উঠবে। উঠার তো একটা ধরন আছে, তাই না, সেই ধরন অনুযায়ী উঠবে। অর্থাৎ কিনা সে এইখানে দেয়, থামবে, আবার এখানে নামবে, তারপরে হয়তো যে সে এত দূর উঠবে, আমার মাউস যেখানে গেল এরকম, এই ধরনের উঠবে। কারণ এই ধরনের শেয়ার গুলা আপনার এরকম আচরণই করে, কারণ এখানে এই একটু জিগজাগ থাকে, যার জন্য ট্রেডাররা বাই দিয়ে কমফোর্ট পায় না, কারণ বাই দেওয়ার বা পরে এটা বোধহয় মান্থলি চার্টে বোধহয় একটা প্যাটার্ন হয় আর কি, মান্থলি চার্টে দেখলে বুঝতে পারবে। সব ইন্ডিকেটর গুলো উঠাই দিয়ে এখানে একটা প্যাটার্ন হতে পারে আর কি। 77 টাকা 20 পয়সা বোধহয় নেকলাইন আছে।
ওকে। কাপ ও, হ্যান্ডেল। এইটা হলো, এটা তো একটা কাপ উইথ হ্যান্ডেল। আমার মনে হয় কোনো সময় কোথাও একটা অ্যানালাইসিস দেওয়া আছে আমার। স্যার এটা কাপ এন্ড হ্যান্ডেল। মাঝে কাপ উইথ হ্যান্ডেল। হ্যাঁ, কাপ উইথ হ্যান্ডেল হলে তো স্পষ্ট কাপ উইথ হ্যান্ডেল। এইটা এইখান থেকে মানে লাইনটা লাইনটা শুরু। এই, সুতরাং তার এইটা এখান থেকে সে আরো উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে শেয়ারটার। এই লাইফটা কি সুন্দর প্যাটার্ন হয়ে হয়ে উপরে উঠছে, আমি কি হ্যাঁ, একটা পপুলার লাইফ নিয়ে বসে আছি। আমি আচ্ছা, আমি তো আর 9টার পরে তো থাকবো না। আমি এখন বাকিগুলো আর এখন দিতে পারতেছি না। স্যার হ্যাঁ, বিডি কমটা একটু দেখেন। বিডিকমটা, আচ্ছা বিডিকমটা দেখে দিই। আমার তো হম ও, মাল্টি চার্টে বোঝা যাচ্ছে না। তারপরে উইকলি চার্টে, উইকলি চার্টে উইকলি চার্টে বোঝা সঠিকভাবে না গেলেও বিডিকম, সে তো রেজিস্ট্যান্স আটকে গেছে। হ্যাঁ, রেজিস্ট্যান্স আটকে গেছে। ওকে, এখন এই হলো রেকর্ড ডেট, 17 নম্বর রেকর্ড ডেট পার হয়ে গেছে। এরপর এখন দেখি এটা। হম, প্যাটার্নই তো, আচ্ছা প্যাটার্ন পাইছি। এটার প্যাটার্ন হলো একটু হেড এন্ড শোল্ডার মতো লাগছে না? হেড এন্ড শোল্ডার বলতে পারেন, আবার এটা ফ্ল্যাগ বলতে, সব অ্যানালিসিস এক। মানে আপনি হেড অ্যান্ড শোল্ডার বলেন, কাপ উইথ হ্যান্ডেল বলেন, মানে যেটা যদি প্যাটার্ন পান সেই প্যাটার্নেই একই টার্গেট হবে। সেদিন তো কোনটা একটা দেখালাম না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, এই সব অ্যানালাইসিসই সবভাবেই একই অ্যানালাইসিস। এবং আমার মনে হয় বেক্সিমকো ফার্মা যেটা দিছি ওখানে মধ্যে দুইটা অ্যানালাইসিস আছে। আবার ডিএসসি এক্স এর অ্যানালাইসিস দিছি, সেখানেও দুইটা অ্যানালাইসিস, সব একই টার্গেট হয়। আচ্ছা, এইখানে ফ্ল্যাগ ফ্ল্যাগ ব্রেক করলে এই লেন্থটা, এই লেন্থটা যায় এইটার উপরে যোগ হবে সম্ভবত। ব্রেক করছে ফ্ল্যাগ, এরকম হইতে পারে যে ফ্ল্যাগ ব্রেক করলো। আচ্ছা, আর যদি কাপ উইথ হ্যান্ডেল হয় সেটাও ভালো। কাপ উইথ হ্যান্ডেল হলে তাহলে এখন, হ্যাঁ হয়েছে, কাপ উইথ হ্যান্ডেল হয়েছে এখানে। তারপর থেকে ধরবো, এখান থেকে ধরবো। এটা যে রেজিস্ট্যান্সে বাধা পেলো, তার মানে আরেকটু নেমে তারপরে উঠবে এরকম কিছু? আহ, দেখছি। আমার মনে হয় এই হেড অ্যান্ড শোল্ডার না ধরাই ভালো। এটা খুব একটা, তারপরে তো হেড অ্যান্ড শোল্ডারই টার্গেট সে নিবে। হেড অ্যান্ড শোল্ডার আর ফ্ল্যাগের টার্গেট এক। এই ফ্ল্যাগের টার্গেট এইটুক, হেড অ্যান্ড শোল্ডারের টার্গেট এতটুক। সুতরাং ফ্ল্যাগের টার্গেটই নেই, কম নয় ভালো। ফ্ল্যাগ যদি ব্রেক করে তো এখান থেকে ব্রেক করবে এটা। আচ্ছা, এখন এটা রেকর্ডেড তো পার হয়ে গেছে, সুতরাং এর এটা যাওয়ার সম্ভাবনা আছে। এবং এটার উম, হ্যাঁ, এটা জাস্ট একটু বাকি, এই যে জিরো লাইনটা ক্রস করবে, শুধু ম্যাকডি, ম্যাকডি জিরো লাইন ক্রস করবে, অর্থাৎ কি এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে পারলে, পার হতে পারলেই ওকে।
এটা আর এখানে আছে ডাইভারজেন্স, এই যে ডাইভারজেন্স, এটা ডাইভারজেন্সের জন্য সে বুলিশ, এটা এখন বুলিশ। কবে উঠবে, দ্য টাইম কনজিউমিং, টাইম নিতে পারে। এই এবার এবার 34, 83, 599 crore। আচ্ছা ঠিক আছে, এইটার একটু টার্গেট। ওকে, আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। কালকে জি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পজ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।